প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি ডিজিটাল ক্লাসরুমে যে বিষয়টি উপস্থাপন করব সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ শিখনের যে আমরা 5টি উপাদান পড়েছিলাম, সেই 5টি উপাদানের মধ্যে পরিণমন পেশনা হয়ে গেছে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মনোযোগ। মনোযোগ কাকে বলে বা মনোযোগ কী, এবং মনোযোগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো মনোযোগ কী এ বিষয়ে যদি আমরা জানি, মনোযোগটা কী? মনোযোগটা হচ্ছে শিখনের যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে। আমরা জানি 5টি উপাদান রয়েছে। ওই 5টি উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই মনোযোগ। মনোযোগ মনোযোগ কথার অর্থ কী? মনকে যুক্ত করা, অর্থাৎ কোনো বিষয় বা বস্তু যখন আমরা শিখবো বা জানবো সে বিষয়ে মনকে পুরোপুরিভাবে যুক্ত করাটাকে বলা হচ্ছে মনোযোগ। এবং এই মনোযোগ ছাড়া কিন্তু কোনো বিষয় শেখা সেটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। অর্থাৎ যদি কোনো বিষয় বা কোনো কিছু আমরা জানতে চাই বা শিখতে চাই, তাহলে আমাদের মনোযোগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই অ্যাটেনশন ছাড়া বা মনোযোগ ছাড়া কিন্তু কোনো বিষয় শেখা সম্ভব না ভালো করে। তো এই মনোযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হচ্ছে মন সম্পর্কে জানতে হবে। আমরা জানি আমাদের যে মনের স্তর রয়েছে, সে মনের স্তর রয়েছে তিনটে মনের স্তর রয়েছে: চেতন মন, প্রাকচেতন মন, আরেকটা হচ্ছে অবচেতন মন। অবচেতন মন কি? অবচেতন মন হচ্ছে পুরো আমাদের মনের 3টে স্তর রয়েছে: চেতন স্তর, প্রাকচেতন স্তর এবং অবচেতন স্তর। চেতন স্তর কি? চেতন স্তর হচ্ছে মনের মেন কেন্দ্রবিন্দু, অর্থাৎ সেন্টার পয়েন্ট যেটা, সেটাকে বলা হচ্ছে চেতন স্তর। 2 নম্বর হচ্ছে প্রাকচেতন স্তর। কাকে বলছে? প্রাকচেতন স্তর হচ্ছে ওই কেন্দ্রস্থলের বাইরের যে অংশটুকু, অর্থাৎ এই প্রাক সচেতন স্তরে কী হয়, এখানে অনেক কিছু বিষয় আমাদের মনের মধ্যে ঢোকে, আবার অনেক কিছু বিষয় মন থেকে বাইরে চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে কী হয়, ওই মোবাইলের টাওয়ার পাওয়ার মতো, অর্থাৎ অনেক সময় কী হয় আমাদের টাওয়ার পায়, আবার মাঝে মধ্যে আবার টাওয়ার পায় না, নেটওয়ার্ক পাচ্ছে না। এই যে নেটওয়ার্ক পাচ্ছে বা মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, সেটা অর্থাৎ তোমরা যখন ক্লাসে দেখবে পড়ছো, ক্লাসে তোমরা ক্লাস করো, তখন স্যার বা ম্যাডামরা যে ক্লাসগুলো করে, সেই ক্লাসগুলো করার ক্ষেত্রে কী হয়, কিছু কিছু বিষয় তোমাদের মাথার মধ্যে ঢোকে, আবার কিছু কিছু বিষয় বাইরে চলে যায়, মানে মনটা আমাদের ডাইভার্ট হয়ে যায়, অন্যদিকে চলে যায়। সেটা হচ্ছে প্রাক সচেতন স্তর। আরেকটা হচ্ছে অবচেতন স্তর। অবচেতন স্তর মানে এখানে নেটওয়ার্ক পাবেন। আচ্ছা, মনে এমন একটা স্তর, এখানে কোনো বিষয় বা বস্তু মানে এই স্তরে কী হয় সেটা ঢোকে না। সেক্ষেত্রে বা এই অবচেতন স্তরে যদি থাকে, মানে প্রায় ঘুমিয়ে যাওয়ার মতন পরিস্থিতি। অর্থাৎ ক্লাসরুমে ক্লাস চলছে, একদম মনটা পুরোপুরি যেন ঘুমিয়ে গেছে সেখানে। অর্থাৎ কোনো নেটওয়ার্ক নেই, ওখানে কোনো কানেকশন নেই। আর নেটওয়ার্ক না থাকলে সেক্ষেত্রে তো কোনো কিছু শেখা সম্ভবই না সেক্ষেত্রে। তো এই যে মনোযোগের মনের 3টে স্তর আলোচনা করলাম, এই 3টে স্তরের মধ্যে মনোযোগ আমরা কাকে বলবো? ওই যে আমাদের চেতন স্তর রয়েছে, অর্থাৎ কোনো বিষয় বা বস্তু যখন আমরা শিখব, তখন আমাদের কী করতে হবে, ওই চেতন স্তরে উপস্থাপন করাটাকে বলা হয় মনোযোগ। অর্থাৎ সাধারণ অর্থে কোনো কিছুর সাথে মনকে যুক্ত করাকে আমরা মনোযোগ বলতে পারি। আমাদের পরিবেশের চারপাশে অনেক বিষয় বা বস্তু ছড়িয়ে রয়েছে, আমরা কিন্তু সব বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ দিতে পারবো না। তার মধ্যে থেকে কিছু কিছু বিষয় বা বস্তু রয়েছে যেগুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকে এবং সেগুলোর প্রতি আমরা মনোযোগ দিয়ে থাকি। অর্থাৎ মনোযোগ তাহলে কি বলবো? তাহলে উপরিউক্ত যে আলোচনাগুলো করলাম তোমাদের সামনে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই কথা বলতে পারি যে মনোযোগ হচ্ছে কোনো বিষয় বা বস্তুকে মনের কেন্দ্রস্থলে বা কেন্দ্রবিন্দুতে বা আমাদের চেতন মনে উপস্থাপন করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে মনোযোগ। বুঝতে পেরেছো? এবার এই যে মনোযোগ রয়েছে, মনোযোগ প্রসঙ্গে বিভিন্ন শিক্ষাবিদগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। মনোযোগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে, এইসব যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমি তোমাদের বিগত দিনে আগের দিনেই তোমাদের একটা আমি লেকচার মাধ্যমে তোমাদের সেটা ডিসকাস করেছিলাম। আজকে আমি তোমাদের এই বিষয়গুলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, স্লাইড শোয়ের মাধ্যমে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব। এখানে মনোযোগ কাকে বলে এবং মনোযোগের বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে সেগুলো পয়েন্ট টু পয়েন্ট লিখে দেবো এবং সেই অনুযায়ী তোমাদের ডিসকাস করব সেখানে। তো চলো যাওয়া যাক আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ স্লাইড শোর দিকে। আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মনোযোগ। অর্থাৎ
শিখনের ক্ষেত্রে মনোযোগের যে বৈশিষ্ট্য, আমরা জানি যে শিখনের যে উপাদানগুলি রয়েছে তার মধ্য থেকে মনোযোগ হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই মনোযোগ সম্পর্কে আমি ইতিপূর্বে তোমাদের একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি ডিসকাস করেছি। তো সেখানে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তার জন্য আবার এই স্লাইড শোটা আমি বানালাম। এখানটা এই ভিডিওটা ভালো করে দেখবে এবং সেখান থেকে পয়েন্টগুলো তোমরা লিখে নেবে সেক্ষেত্রে। তো আজকে আমার আলোচনার যে বিষয় হচ্ছে, তার আগে এই বিষয়ে আলোচনা করার পূর্বে তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ডিজিটাল ই লার্নিং ক্লাসরুম, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেখানে আমার আরও ভিডিওগুলো সব রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা সেখানে দেখে নেবে সেখানে ভালো করে। তো চলো আজকে আমরা যাই দ্বাদশ শ্রেণী শিখন যে প্রথম অধ্যায় রয়েছে সেখানে মনোযোগ সম্পর্কে আমরা আলোচনা করি। তো আজকে আলোচনায় যে প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, মনোযোগটা যেহেতু অনেক বড় রয়েছে, একদিনে সেটা আলোচনা করা সম্ভব নয়, তার জন্য একটা প্রশ্ন করেছি, প্রশ্ন করে আলোচনা করব। আজকের প্রশ্ন হচ্ছে, মনোযোগ বলতে কি বোঝায়, মনোযোগের বৈশিষ্ট্যগুলি কি কি, সেই বিষয়গুলি আজকে আলোচনা করব আমরা। তো মনোযোগ কি, মনোযোগ কি বা অ্যাটেনশন কি, সে বিষয়ে আমাদের জানতে হবে। তো মনোযোগ কি বা অ্যাটেনশন কি যদি জানতে হয়, তাহলে মনোযোগ, তো বলছে মনোযোগ, মনোযোগ, তো বলছে মনোযোগ মানে কথাটা দেখো, যে মনকে যুক্ত করা, অর্থাৎ কোনো বিষয় বা বস্তুর সাথে বা শিখবে যখন, তখন কি করতে হবে, কোনো বিষয়কে যুক্ত করাটাকে বলা হয় মনোযোগ। অর্থাৎ মনের, আমাদের আমরা জানি আমাদের মনে তিনটে স্তর রয়েছে। প্রথম স্তরটি হলো অবচেতন স্তর, দ্বিতীয়টি হচ্ছে প্রাকচেতনা স্তর এবং তৃতীয়টি হচ্ছে মনের চেতনা স্তর। তো এই যে তিনটা স্তর রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা বিষয় বা বস্তু যখন আমরা শিখবো বা দেখবো বা জানবো, সেক্ষেত্রে আমাদের চেতনা স্তর যেটা রয়েছে সেই স্তরে উপস্থাপন করতে হবে, তাহলেই আমরা সেই বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারবো। আর মনোযোগ দিলেই তখন বিষয়টা আমি শিখবো বা আমাদের স্মৃতিশক্তিতে সেটা সংরক্ষণ হয়ে থাকবে। আমি নিচে দেখো একটা ছক করেছি, ছক করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, মনের স্তরগুলি দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো চেতন মন, প্রাকচেতন মন এবং অবচেতন মন তিনটে ভাগ রয়েছে সেক্ষেত্রে। তো মেন যে এই যে কেন্দ্রবিন্দুটা রয়েছে, এই যে এটা, এই যে এই জায়গাটা হচ্ছে চেতন মন, অর্থাৎ প্রত্যেকটা বিষয়, অর্থাৎ তিনটে ভাগ রয়েছে, এটা হচ্ছে অবচেতন, এটা হচ্ছে প্রাকচেতন, আর এটা হচ্ছে চেতন স্তর। অর্থাৎ কোনো বিষয় বা বস্তু জানতে গেলে আমাদের এই জায়গাতে, অর্থাৎ কেন্দ্রবিন্দুতে এখানে নিয়ে আসতে হবে। তো এই জায়গাতে যখন আমাদের কোনো বিষয় বা বস্তু ঢুকবে, তখনই আমরা সেই বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ দেব এবং সেই বিষয়টা আমরা শিখব সেক্ষেত্রে। তো এটাকে বলা হচ্ছে মনোযোগ। অর্থাৎ আমরা আমাদের চারপাশে অনেক বিষয় বা বস্তু ছড়িয়ে রয়েছে, কিন্তু সব বিষয় বা বস্তুর প্রতি কিন্তু আমরা মনোযোগ দিতে পারি না। তার মধ্যে থেকে কিছু কিছু বস্তু রয়েছে যেগুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকি এবং সেগুলোর প্রতি আমরা মনোযোগ দিয়ে থাকি। অর্থাৎ তাহলে আমরা সাধারণ অর্থে কি বলবো, কোনো কিছুর সাথে মনকে যুক্ত করা, যেটা সেটাকে আমরা মনোযোগ বলে থাকি। অর্থাৎ মনোযোগ হলো কোনো কিছুকে আমাদের মনের কেন্দ্রবিন্দু বা চেতনার যে স্তর রয়েছে সেই স্তরে উপস্থিত করাটাকেই বোঝায় মনোযোগ। অর্থাৎ ওই যে বললাম আমাদের এই যে কেন্দ্রবিন্দু রয়েছে, এই কেন্দ্রবিন্দুতে উপস্থাপন করাটাই হচ্ছে মনোযোগ সেক্ষেত্রে। তো মনোযোগ সম্পর্কে বিভিন্ন মনোবিদগণ বিভিন্নভাবে তাদের মতামত দিয়েছেন সেখানে, তার মধ্যে থেকে আমি কিছু কিছু বিশিষ্ট মনোবিদের মতামত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা সেটা দেখো সেক্ষেত্রে। তো প্রথমত বলছে জিএ আর রস, জে আর রস কি বলেছেন, মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যা কোনো বিষয়কে সুস্পষ্ট চিন্তনের মাধ্যমে মনের সামনে তুলে ধরে। অর্থাৎ জে আর রস কি বলেছেন, যে মনোযোগ হচ্ছে এমন একটি আমাদের মানসিক, মনোযোগ হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যা কোনো বিষয়কে সুস্পষ্ট চিন্তনের মাধ্যমে মনের সামনে তুলে ধরে। অর্থাৎ কোনো বিষয়কে স্পষ্টভাবে চিন্তনের মাধ্যমে মনের সামনে তুলে ধরা মানে কি, ওই যে মনের কেন্দ্রস্থল যেটা রয়েছে, অর্থাৎ চেতন স্তর যেটা রয়েছে, সেই স্তরের মধ্যে তুলে ধরাটাকে বলছে মনোযোগ। সেটা এটা বলেছেন জে আর রস। তারপরে মর্গ্যান, কিং এবং রবিনসন তারা একত্রে একটা সংজ্ঞা দিয়েছেন। তারা কি বলেছেন, তারা বলেছেন মনোযোগ বলতে বোঝায় অভিজ্ঞতার ভাণ্ডারে নতুন কোনো বিষয় সংযোজনের জন্য কোনো নির্বাচনের প্রক্রিয়া।
অর্থাৎ এরা কি বলেছেন যে মনোযোগ বলতে বোঝায় অভিজ্ঞতার ভাণ্ডারে, অর্থাৎ আমাদের স্মৃতিশক্তিতে ব্রেনের মধ্যে নতুন নতুন বিষয় সংযোজন করা, অর্থাৎ নতুন বিষয়গুলিকে আমি কিভাবে ইনক্লুড করব, সেই বিষয়গুলি কিভাবে অ্যাড করব, সংরক্ষণ করব, তার জন্য নির্বাচন করার প্রক্রিয়া, অর্থাৎ সেই পদ্ধতিগুলি নির্বাচন করতে হবে। কোন কোন পদ্ধতির মাধ্যমে সেই বিষয়বস্তুগুলি আমাদের সামনে তুলে ধরবো, সেই বিষয়গুলি এখানে নির্বাচন করতে হবে, সেটাকেই বলা হচ্ছে কি মনোযোগ। তাছাড়া বিভিন্ন বইতে বিভিন্ন সংজ্ঞা, এই বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন, সেখান থেকে তোমরা সেগুলো করে নেবে, যার যার যেটা পছন্দ হবে সেখান থেকে তোমরা করে নেবে। সেক্ষেত্রে এই মনোযোগ সম্পর্কে আরও আমরা ক্লিয়ার ধারণা পাবো। চলো আমরা জেনে নিই মনোযোগের যে বৈশিষ্ট্যগুলি আছে, এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের মনোযোগ সম্পর্কে আমাদের ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো নিচে আমি পয়েন্ট টু পয়েন্ট করে তোমাদের মনোযোগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, সেটা মন দিয়ে শোনো এবং দেখো। প্রথমত মনোযোগের যে বৈশিষ্ট্য যেটা, সেটা বলছে উদ্দীপক নির্ভর। অর্থাৎ মনোযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি উদ্দীপক নির্ভর। মনোযোগ আকর্ষণের জন্য উদ্দীপকের উপর নির্ভর করতেই হবে। অর্থাৎ এই যে উদ্দীপক বা স্টিমুলাস রয়েছে, এই স্টিমুলাস ছাড়া মনোযোগ কখনোই সম্ভব না। কারণ স্টিমুলাস তৈরি হলে বা উদ্দীপক তৈরি হলে আমাদের মধ্যে তাড়না বা পেশনা তৈরি হবে, আর ওই তাড়না বা পেশনা তৈরি হলে আমাদের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে, মনোযোগ তৈরি হবে, মনোযোগী দেব আমরা, আর মনোযোগী দিলেই সেই বিষয় বা বস্তুটার প্রতি আমাদের আগ্রহ জন্মাবে এবং ওই বিষয়টা আমরা ভালো করে শিখতে পারবো, জানতে পারবো। তার জন্য কি বলছে যে মনোযোগ হচ্ছে উদ্দীপক নির্ভর প্রক্রিয়া। তারপরে ২ নম্বরে কি বলছে, নির্বাচন ধর্মী প্রক্রিয়া। ২ নম্বরে বলছে নির্বাচন ধর্মী প্রক্রিয়া, অর্থাৎ মনোযোগের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে উদ্দীপকের নির্বাচন ধর্মী প্রক্রিয়া। অর্থাৎ যেই সব উদ্দীপক মনোযোগে আকর্ষণ এসব উদ্দীপক মনোযোগ আকর্ষণে বেশি কার্যকরী, সেই উদ্দীপকগুলি নির্বাচন করতে সাহায্য করে থাকে। ওখানে কি বলছে মনোযোগে, অর্থাৎ উদ্দীপকগুলির মধ্যে যেসব উদ্দীপকগুলো শক্তিশালী যে উদ্দীপকগুলো রয়েছে, সেই উদ্দীপকগুলিকে সিলেক্ট করতে বা নির্বাচন করতে সাহায্য করে থাকে কে? মনোযোগ। অর্থাৎ আমি আমি জানি একটা দোকানে আমি কোনো বাজার করতে গেলাম, কিন্তু সেই দোকানে কোন জিনিসগুলো কিনবো, সব জিনিস তো আর আমি কিনবো না সেখানে। তাহলে আমার কোন জিনিসগুলোর প্রতি উদ্দীপক তৈরি হচ্ছে, কোন কোন জিনিসগুলো আমার বেশি পছন্দ, বেশি কার্যকরী, সেই জিনিসগুলো সিলেক্ট করতে আমাকে সাহায্য করে কে? মনোযোগ। এবং সেই অনুযায়ী আমরা বিভিন্ন জিনিসগুলো করে থাকি। এবার কি হচ্ছে, তোমাদের বইয়ে দেখবে অনেকগুলো নোট রয়েছে, অনেকগুলো বিষয় ব্যাখ্যা করা থাকে, কিন্তু আমরা সব বিষয়ে কি মনোযোগ দিই? পড়ে থাকি? পড়ি না। তার মধ্য থেকে কি করি, বেশি 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 যে জিনিসগুলো কার্যকরী, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা দেখবে, সেই বিষয়গুলির প্রতি তোমরা বেশি মনোযোগ দিয়ে থাকো। এবং সেই বিষয়টা তুমি কিভাবে সিলেক্ট করবে, সেটা হচ্ছে তোমার মনোযোগ, সেটা সাহায্য করে থাকে। সেই উদ্দীপকটা যে এই নোটগুলো আসার সম্ভাবনা আছে, এটা কোনোদিন আসেনি, এই নোটটা পড়বো না, এটা কম আছে ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে জিনিসগুলো তৈরি হয়, এটা তৈরি করতে বা নির্বাচন করতে সাহায্য করে থাকে কে? আমাদের মনোযোগ। ৩ নম্বরে কি বলছে? ৩ নম্বরে বলছে উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। অর্থাৎ মনোযোগের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। এখানে কি বলছে যে উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, মনোযোগ হচ্ছে একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। মনোযোগ সবসময় উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে। মনোযোগ অনির্দিষ্ট বস্তু বা বিষয়কে সুনির্দিষ্ট করে তুলে থাকে। অর্থাৎ আমরা জানি যে লক্ষ্যবিহীনভাবে আমরা কোনো কাজই করি না, বা লক্ষ্যবিহীনভাবে কোনো কাজই কিন্তু আমাদের জীবনে সাফল্য আনতে পারে না। তার জন্য আমরা প্রত্যেকটা বিষয় বা বস্তু যখন আমরা শিখবো বা জানবো, তার পিছনে কিন্তু আমাদের গোল রয়েছে, অর্থাৎ লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আমরা বিষয় বা বস্তুটার প্রতি মনোযোগ দিয়ে থাকি বা বিষয় বা বস্তুটা শিখতে যাই, সেক্ষেত্রে তার প্রতি আগ্রহী হয়ে থাকি সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে কি হয়, অনির্দিষ্ট বিষয় বা বস্তু থেকে আমরা সুনির্দিষ্ট করে তুলে থাকি। আমরা যখন প্রথমে তুমি একটা দোকানে মোবাইল কিনতে যাবে, মোবাইল কিনতে গেলে কিন্তু মোবাইলের দোকানে প্রচুর অনেক ধরনের মোবাইল থাকে, কিন্তু তুমি সবগুলো মোবাইলের প্রতি মনোযোগ দিতে পারবে না। তখন কি করে থাকো, তোমার যে উদ্দেশ্য, অর্থাৎ তুমি যে সেটটা কেনার জন্য সেই দোকানে গেছো, সেক্ষেত্রে কি হবে, তুমি সেই সেটগুলোই তুমি বলবে দোকানদারকে, আমাকে এই বাজেটের মধ্যে আমাকে এই সেটগুলো আপনি দেখান। তারপরে কি হয়, আমরা ওই সেটগুলোর মধ্য থেকে আমরা মনোযোগটা দেব, বাকি যে সেটগুলো আছে সেগুলোর প্রতি আমরা মনোযোগ দেব না সেক্ষেত্রে। অর্থাৎ এইভাবে উদ্দেশ্যমূলকভাবে
আমরা কি করে থাকি, বিভিন্ন কাজগুলো করে থাকি এবং সেটা শিখে থাকি বা সেই বিষয়ের প্রতি আমরা মনোযোগ দিয়ে থাকি, তাই মনোযোগকে বলা হয় এটি হচ্ছে উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। নেক্সট কি বলছে, তারপরে বলছে 4 নম্বর পয়েন্ট বলছে মনোযোগ হচ্ছে কেন্দ্রাণুর প্রক্রিয়া। অর্থাৎ কেন্দ্রাণু আমরা জানি আমাদের মনের যে 3টা ভাগ রয়েছে, অর্থাৎ মনোযোগ হচ্ছে কেন্দ্রাণুর প্রক্রিয়া, যে বিষয়টি চেতনার কেন্দ্রস্থলে থাকে তার প্রতি আমরা মনোযোগ হই এখানে। অর্থাৎ আমরা জানি আমাদের মনে যে 3টে ভাগ রয়েছে, ওই 3টে ভাগের মধ্যে যে চেতন স্তর যেটা রয়েছে, অর্থাৎ ওই চেতন স্তরে কোনো বিষয় বা বস্তুকে উপস্থাপন করতে পারলেই কিন্তু আমরা সেই বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ দেবো, নতুবা কিন্তু আমরা কোনো বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ দিতে পারবো না। যদি অবচেতন মন বা প্রাকচেতনের মতো বিষয় বা বস্তুটা প্রতি আকর্ষণ হয়, তাহলে কিন্তু সেই বিষয়টা আমাদের মনোযোগী বেশি হবে না সেক্ষেত্রে। অর্থাৎ সেটাকে কেন্দ্রাণুর প্রক্রিয়া ওই জন্য বলছে, যে অর্থাৎ কোনো বিষয় বা বস্তু শিখতে গেলে, জানতে গেলে আমাকে কি করতে হবে, সেই বিষয়টাকে আমাদের মনের কেন্দ্রস্থলে অর্থাৎ যে চেতন স্তর রয়েছে সেই স্তরের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে, তাহলেই বিষয়টার প্রতি আমরা বেশি মনোযোগ দেবো এবং বিষয়টা সহজে আমরা শিখতে পারবো। 5 নম্বর পয়েন্ট কি বলছে, 5 নম্বরে বলছে মনোযোগ হচ্ছে পরিবর্তনশীল প্রক্রিয়া। ব্যক্তি যখন কোনো বস্তু বা বিষয়ের প্রতি মনোযোগ দেয়, তখন তা এক বস্তু বা বিষয় থেকে অন্য বস্তু বা বিষয়ে স্থানান্তরিত হয় এবং এটি পরিবর্তনশীল প্রক্রিয়া সেক্ষেত্রে। অর্থাৎ এখানে কি বলছে, যে মনোযোগ হচ্ছে সর্বদা পরিবর্তনশীল প্রক্রিয়া। অর্থাৎ এক বস্তু বা বিষয় থেকে অন্য বিষয় বা বস্তুর দিকে স্থানান্তরিত হয়ে থাকে। হ্যাঁ, আমরা যখন দেখবে কোনো বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ কিন্তু কন্টিনিউয়াস দিতে পারি না সব সময়। অর্থাৎ কিছুক্ষণের জন্য যখন বস্তু বা বিষয়টাকে আমরা দেখি তখন তার প্রতি মনোযোগ দিয়ে থাকি, পরে আবার অন্য বিষয় বা বস্তু যখন দেখি অটোমেটিক আমাদের মনোযোগটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ওই জিনিসটাকে আমরা দেখতে শুরু করি সেক্ষেত্রে। তো এইভাবে মনোযোগটা আমাদের কি হয়, পরিবর্তন হতে থাকে, বিভিন্ন জায়গায় হতে থাকে। আমরা যখন হয়তো রাস্তার ধারে হয়তো দাঁড়িয়ে আছি, দেখা গেলো রাস্তা দিয়ে হয়তো সে একটা সাইকেল যাচ্ছে, তখন আমাদের সাইকেলের প্রতি সে দৃষ্টিটা যায়, সাইকেলটা চলে গেল, তারপরে পিছনে হয়তো আরেকটা বাইক আসছে, তখন আমাদের মনোযোগটা ওই বাইকটার পিছনে চলে আসে, আমরা বাইকটাকে মনোযোগ সহকারে দেখতে থাকি। ওই বাইকটা যখন চলে যায়, পরে যখন দেখা গেলো আবার হয়তো আরেকটা কোনো মারুতি কার আসছে, তখন মারুতি কারের প্রতি আমাদের মনোযোগ চলে যায়, তারপর আবার হয়তো আরেকটা সাইকেল আসলো, আবার ওই সাইকেলের প্রতি মনোযোগ দেয়। এইভাবে মনোযোগটা আমাদের পরিবর্তনশীল হতে থাকে সেক্ষেত্রে। তারপরে বলছে ক্ষণস্থায়ী। 6 নম্বর হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ মনোযোগ হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ এটির আরো মনোযোগের আরো একটি বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে ক্ষণস্থায়ী প্রকৃতির। অর্থাৎ আমরা কোনো বস্তু বা ঘটনা দেখার পর বেশিক্ষণ মনোযোগ কিন্তু দিতে পারি না। অর্থাৎ ওই যে বললাম, ওই যে সাইকেলটা বা বাইকটা বা রাস্তা দিয়ে কোনো গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলো প্রত্যেকটার প্রতি কিন্তু আমরা অল্প অল্প করে মনোযোগ দিয়ে থাকি। অর্থাৎ বাইকটা যতক্ষণ দেখলাম ততক্ষণ তার প্রতি মনোযোগ, বাইকটা চলে গেল মনোযোগ শেষ। তারপর আবার একটা নতুন কোনো জিনিস আসলো চোখের সামনে, আবার ওই জিনিসটার প্রতি আমরা মনোযোগ দিতে লাগলাম, আবার ওটা চলে গেল, তারপর আবার একটা জিনিস আসলো, সেই জিনিসটার প্রতি আমরা মনোযোগ দিতে থাকি সেক্ষেত্রে। তো এইভাবে কি হতে থাকে, আমাদের ক্ষণস্থায়ী অর্থাৎ মনোযোগ আমরা যে বিষয়গুলির প্রতি দিয়ে থাকি সেটা বা বিভিন্ন ঘটনাগুলো আমাদের সামনে যে ঘটে থাকে সেগুলোর প্রতি আমরা ক্ষণস্থায়ী বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না সেক্ষেত্রে। তারপরে নেক্সট কি বলছে, 7 নম্বরে বলছে মনোযোগ হচ্ছে ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া। অর্থাৎ এখানে বলছে মনোযোগের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি সক্রিয় ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়া একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয়ে থাকে এবং বস্তু নির্বাচন করে এবং তার প্রতি মনোযোগ দিয়ে থাকি। অর্থাৎ আমি যে বিষয়গুলির প্রতি মনোযোগ দেব, কোন বিষয়গুলির প্রতি দেব না, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে থাকে। আমি কোন জিনিসগুলোর দিকে তাকাবো, কোন জিনিসগুলোর দিকে মনোযোগ দেব, সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার, সেই মানসিক ক্ষমতার উপর ডিপেন্ড করে থাকে। তার জন্য বলা হয় মনোযোগ হচ্ছে ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া। আমি হয়তো দেখা গেল টিচাররা ক্লাসে পড়াচ্ছে, এবার তুমি কোনো মতেই মনোযোগ দেবে না, আমি সেই জিনিসটা পড়বো না, আমি জিনিসটা শিখবো না, তাহলে কেউ তোমাকে জবরদস্তি সেই জিনিসটা শেখাতে পারবে না। অর্থাৎ তুমি যদি নিজে থেকে সেই জিনিসটা শেখার প্রতি মনোযোগ না দাও, তুমি যদি আগ্রহী প্রকাশ না করো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে যতই ভালো টিচার বা যতই বড় শিক্ষাবিদ হোক না কেন, তোমাকে সেই বিষয়টা শেখাতে পারবে না যদি তুমি নিজে থেকে না শিখো সেই জিনিসটা। ওই জন্য বলা হয় যে সেটা সম্পূর্ণ মনোযোগ, আমি কোন বিষয়ের প্রতি মনোযোগ দেব, কোন বিষয়টা শিখবো, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার নিজের ওপর।
নিজের ইচ্ছা শক্তির উপর। 8 নম্বর কি বলছে? 8 নম্বর বলছে পরিধি খুব সীমিত। মনোযোগের যে পরিধি, মনোযোগের পরিধি বা যে ক্ষেত্র সেটা কিন্তু খুব সীমিত। মনোযোগের পরিধি বা ক্ষেত্র হচ্ছে খুব সীমিত। একটি নির্দিষ্ট সময়ে আমরা একটি বস্তু বা বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারি। অর্থাৎ একসাথে বেশি বিষয়ের প্রতি আমরা মনোযোগ দিতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই এর যে পরিসরটা, মনোযোগের যে পরিসরটা রয়েছে এটা খুবই সীমিত রয়েছে, খুবই কম রয়েছে। আমরা একসাথে বেশি বিষয়ের প্রতি অবশ্যই মনোযোগ দিতে পারি না। সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে সেই জিনিসগুলোর প্রতি আমরা মনোযোগ দিই এবং সেগুলো ধরে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা যখন কি করি, ক্লাসের মধ্যে যখন দেখবে তোমাদের পড়াই, তখন কিন্তু আমরা তোমাদের সকলের প্রতি মনোযোগ দিতে পারি না, সকলের তোমাদের ইচ্ছে সকলকে তোমাদের অ্যাট্রাকটিভ করতে পারি না। সেক্ষেত্রে কি ইন্টারাকশন করতে পারি না। তার মধ্যে থেকে কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যাদের সাথে আমরা ইন্টারাকশন করতে পারি, তাদেরকে মনোযোগী করে তুলতে এবং মনোযোগ দিতে পারি। বা তোমাদের প্রত্যেকেরই সেক্ষেত্রে নাম আমাদের শিক্ষকদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। বা তোমাদের এই যে বন্ধু বান্ধব তোমরা রয়েছে, তোমাদের প্রত্যেকের কিন্তু মানে প্রত্যেকের প্রতি তোমরা মনোযোগটা সম মানে সমপরিমাণে দিয়ে থাকো না। তার মধ্যে থেকে দেখবে কিছু কিছু বেস্ট ফ্রেন্ড রয়েছে যাদের নাম এবং যাদের খবর তোমরা রাখো এবং যাদের প্রতি তোমরা মনোযোগ দিও, এবং বাকিগুলো কে আসলো কে আসলো না সে বিষয়ে তোমরা সেরকম গুরুত্ব দিয়ে থাকো না। সেক্ষেত্রে বলছে যে মনোযোগের পরিধিটা হচ্ছে খুব সীমিত। 9 নম্বর কি বলছে? 9 নম্বর বলছে অনুসন্ধানী। অর্থাৎ মনোযোগের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটি হচ্ছে অনুসন্ধানী। অর্থাৎ আমরা যখন কোনো নতুন বৈচিত্র্যময় বিষয় বা বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হয় তখন বেশি হয়, কারণ বৈচিত্র্য খুঁজে বেড়ানোই বলছে মনোযোগের ধর্ম। আমরা যখন নতুন কোনো বিষয় বা বস্তু বা ঘটনা দেখে থাকি তখন দেখবে সেই বিষয় বা বস্তুর প্রতি আমাদের মনোযোগটা এমনি স্বাভাবিকভাবে বেশি বেড়ে যায়, আকৃষ্ট আমরা বেশি হই। তোমাদের বন্ধু যখন নতুন কোনো সাইকেল নিয়ে আসবে দেখবে তখন অটোমেটিক সেই সাইকেলটা জানার প্রতি, কোথায় কিনলি, কখন কিন, কত দাম দাম, মানে অটোমেটিক সেই জানার প্রতি আমাদের মনোযোগটা বেড়ে যায়। সেক্ষেত্রে কেউ হয়তো নতুন একটা মোবাইল সেট কিনবে, দেখবে সেই কিউরিসিটি তৈরি হয় আমাদের জানার জন্য, সে কৌতূহল তৈরি হয়, অনুসন্ধান সে তৈরি হয়, কোথায় কিনলি, কত দাম, কেমন হচ্ছে। এই নানানভাবে আমরা সেই নতুন জিনিসের প্রতি আমাদের মনোযোগটা বাড়তে থাকে এবং সেটা খুঁজে বেড়ার চেষ্টা করে থাকি, অনুসন্ধান করি সেটা সেটা তো এটা হচ্ছে অনুসন্ধানী করাটা হচ্ছে মনোযোগের আরো একটা বৈশিষ্ট্য। নেক্সট কি বলছে? 10 নম্বর পয়েন্ট কি বলছে? 10 নম্বরে বলছে মনোযোগ হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ মনোযোগ হচ্ছে এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া, কতগুলি বস্তু বা সংখ্যার প্রতি একসাথে মনোযোগ হলে বিষয়গুলি ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধভাবে দৃষ্টি আকর্ষণ করে থাকে। অর্থাৎ কোনো বিষয় বা বস্তু যখন আমরা শিখবো বা জানবো তখন দেখবে যখন আমরা মনোযোগ দিয়ে সেই বিষয় বা বস্তুটা শিখে থাকি তখন কিন্তু টু বি কন্টিনিউয়াস আমরা সেটা করতে থাকি যতক্ষণ পর্যন্ত সেটা সফল না হয়। সেক্ষেত্রে দেখবে তোমরা যখন মোবাইলে গেম খেলো তখন দেখবে ওই গেম খেলার সময় গেমটা মানে যতক্ষণ টু বি কন্টিনিউয়াস, একটা স্টেপ কমপ্লিট করলে তারপর দেখবে আরেকটা করে যাচ্ছ, তারপর আরেকটা স্টেপ, আরেকটা, এইরকম করতে 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 স্টেপ বাই স্টেপ তোমরা করে চলে যাও। কারণ সেই কাজটা করতে পারো কিসের জন্য? কারণ সেখানে তোমাদের মনোযোগ রয়েছে বলে। ওই মনোযোগটা যখন রইবে তখন তোমরা দেখবে অটোমেটিক সেটা করতে হবে। সেই জিনিসটাই যখন পড়াশোনার ক্ষেত্রে যখন করবে তখন দেখবে পড়াশোনার ক্ষেত্রে যখন কোনো বিষয়ে মনোযোগ দিয়ে পড়বে তখন দেখবে একটার পর একটা জিনিস অটোমেটিক তোমাদের মনের মধ্যে ঢুকছে এবং সেই জিনিসটা পড়তে পারছো, বুঝতে পারছো এবং সংরক্ষণ করতে পারছো, এবং সেটা ধারাবাহিকভাবে একটার পর একটা তোমরা কন্টিনিউয়াস পড়ে যাবে। আর যখনই মনোযোগ থাকবে না তখনই কি হবে, আমাদের সেই বিষয় বা বস্তুটা বোরিং লাগবে। সেক্ষেত্রে কন্টিনিউ যখন দেখবে টিচার যখন স্যার ম্যাডামরা যখন ক্লাস করে সেক্ষেত্রে কি হয়, ক্লাস করার ক্ষেত্রে যখন কোন ক্লাসে মনোযোগ থাকে তখন দেখবে ক্লাসগুলো করতে খুব ভালো লাগে। সেক্ষেত্রে হ্যাঁ, তখন মনে হয় যেন ঘন্টা ঘন্টা আমরা ক্লাস করি, সেক্ষেত্রে আমাদের বোরিং লাগে না যদি মনোযোগ থাকে। আর যদি আমাদের মনোযোগ না থাকে তাহলে 5 মিনিট 10 মিনিট হতে না হতেই আমরা অপেক্ষা করব ঘন্টাটা কখন পড়ে, ঘন্টাটা কখন পড়ে, ঘন্টাটা কখন পড়ে, স্যার বা ম্যাডাম কখন ক্লাস থেকে বের হবে, ঘন্টাটা কখন পড়ে। তো এই সব হচ্ছে এই ধারাবাহিক পরীক্ষা মনোযোগের একটি। তো এই যে পয়েন্টগুলো বা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো তোমরা এইগুলো খাতায় ভালো করে টুকে নেবে। হ্যাঁ, সেগুলো বুঝবে, বুঝে ভালো করে পড়বে, পড়ে বানিয়ে লেখার সেটা অভ্যাস করবে। সেক্ষেত্রে
প্রত্যেকটা, এবং এই পয়েন্টগুলোই করতে হবে এমন কোনো কারণ নেই। তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রাইটের বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে, সেখান থেকে পয়েন্ট করতে পারবে, যার যার সুবিধা আছে 8 থেকে 10টা মতো পয়েন্ট করে নেবে সেক্ষেত্রে। তারপরেও যদি পয়েন্টগুলো কোনো বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে সেখানে কমেন্টে সেখানে জানাও, আমি তোমাদের সেই পয়েন্টগুলো ব্যাখ্যা করব এবং সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের জন্য এতটুকুই। নাহলে ভালো থাকো, বাড়িতে থাকো এবং সুস্থ থাকো। এবং এই পরবর্তী ক্লাসে আমি মনোযোগে যে নির্ধারকগুলি রয়েছে সেই নির্ধারকগুলি এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা কী, আরও 2টো ক্লাস নিতে হবে মনোযোগে, তাহলে মোটামুটি মনোযোগটা শেষ হয়ে যাবে। তারপর নেক্সট আমরা আগ্রহতে যাব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ভালো থাকো।